জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি যে ক্লাস 9 থেকে একবারে 12 পর্যন্ত এনসিইআরটি যে বইগুলো আছে ভূগোলের, সেই ভূগোল বইয়ে লাইন বাই লাইন তোমাদের পড়াবো এবং কোন প্রশ্নগুলো আসার মতো আছে সেই প্রশ্নগুলো বলবো, ঠিক আছে? কারণ সিলেবাস অনেকটা বড়, আসলে বেশি ডেটা মুখস্থ করার থেকে বইতে যে স্পেশাল জিনিসগুলো আছে সেইগুলো মনে রাখাটাই বেশি জরুরি। তাই আমার এই পরিকল্পনা। এর আগের ক্লাসে আমরা ভারতের যে সাইজ অ্যান্ড লোকেশন চ্যাপ্টারটা আছে ক্লাস 9-এর, সেটা পড়ানো হয়েছে। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব। প্লে লিস্ট করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? ভারতের ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ঠিক আছে? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, এখানে আমি লাইন বাই লাইন পড়বো এবং কোনটা পরীক্ষায় আসার মতো সেটা তোমাদের সামনে বলবো, ঠিক আছে? এক্সট্রা তেমন কিছু বলবো না, কারণ এক্সট্রা বললে তো আমি আলাদা ক্লাসে নিতে পারতাম। তাই বই অনুযায়ী আমি তোমাদের বোঝাবো বিষয়গুলো, ঠিক আছে? আমি এক্সট্রা ক্লাস নেব ভারতের ভূগোল সম্পর্কে, সেখানে বলবো আলাদা করে। এখন বই থেকে বলছি মানে বইয়ের গুলোই স্পেশালি বলবো আমি, ঠিক আছে? বেশ, প্রথমে কি বলছে? ইউ হ্যাভ অলরেডি লার্নড আর্লিয়ার দ্যাট ইন্ডিয়া ইজ ভাস্ট কান্ট্রি। ভারত অনেকটা বড় কান্ট্রি একটা, উইথ ভ্যারাইড ল্যান্ড ফর্মস। আমরা দেখছিলাম যে ভারতে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন কালচারের মানুষ বসবাস করছে, তেমনি প্রাকৃতিকভাবেও ভারত একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। তাই বলছে ভ্যারাইড ল্যান্ড ফর্মস। হোয়াট কাইন্ড অফ টেরেন ডু ইউ লিভ ইন? টেরেন মানে কি? তুমি কোন ধরনের ভূপ্রাকৃতিক অঞ্চলে থাকছো? আমরা পশ্চিমবঙ্গবাসী যারা দক্ষিণবঙ্গে বাস করে তারা সবাই একটা সমভূমি অঞ্চলে বসবাস করছে, গাঙ্গেয় সমভূমিতে, ঠিক আছে? হিমাচল প্রদেশ একটা পার্বত্য অঞ্চল এবং বেঙ্গালুরু এবং মহারাষ্ট্রের কিছু জায়গা সেগুলো কি মালভূমি অঞ্চল। ইফ ইউ লিভ ইন দ্য প্লেন্স ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ভাস্ট স্ট্রেচেস অফ প্লেন ল্যান্ড। ভারতে তুমি যদি সমভূমিতে বসবাস করো তবে তুমি একটা বিরাট একটা অঞ্চল জুড়ে সমভূমিতে তুমি বাস করছো। ইন কন্ট্রাস্ট ইফ ইউ লিভ ইন হিলি রিজেন, যদি তুমি পাহাড়ি অঞ্চলে বাস করো, দ্য রাগেড টেরেন উইথ মাউন্টেন্স অ্যান্ড ভ্যালিজ আর কমন ফিচার্স। পাহাড়ি অঞ্চলে কি আছে? পার্বত্য অঞ্চল আছে, ভ্যালিজ মানে উপত্যকা, একটা কমন ব্যাপার, উপত্যকা বা ভ্যালি কমন ব্যাপার। ইনফ্যাক্ট আওয়ার কান্ট্রি হ্যাজ প্র্যাকটিক্যালি অল মেজর ফিজিক্যাল ফিচার্স অফ দ্য আর্থ। আমাদের ভারত সমস্ত ধরনের প্রাকৃতিক বিষয়গুলো আছে, যা দ্যাট ইজ মাউন্টেন্স আছে মানে পার্বত্য অঞ্চল আছে, প্লেন্স আছে সমভূমি আছে, ডেজার্ট মরুভূমি, প্লেটুস মালভূমি অ্যান্ড আইসল্যান্ডও আছে অর্থাৎ দ্বীপ অঞ্চল আছে। দ্য ল্যান্ড অফ ইন্ডিয়া ডিসপ্লেস গ্রেট ফিজিক্যাল ভ্যারিয়েশন। ভারতের যে স্থলভাগ সেটা প্রাকৃতিক দিক থেকে ভীষণ বৈচিত্র্যপূর্ণ। জিওলজিক্যালি দ্য পেনিনসুলা প্লেটু constitutes one of the ancient landmarks on the earth's surface। এই লাইনটা মনে রাখবে। আমাদের যে পেনিনসুলার প্লেটু আছে সেই পেনিনসুলার প্লেটুটা আমাদের সব থেকে পুরনো একটা অংশ, যেটা পৃথিবী সৃষ্টির পরেই, অর্থাৎ পৃথিবীর যতটা বয়স তার কিছুদিন পরেই তৈরি হয়েছে, তাই এটা ভারতের সব থেকে প্রাচীনতম অংশ বলা যায়। ইট ওয়াজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল ল্যান্ড ব্লকস। এটা মনে রাখবে যে এখানে সব থেকে স্টেবল অর্থাৎ স্থিতিশীল একটা ভূখণ্ড, ঠিক আছে? ভারতের পেনিনসুলা প্লেটু কোথায় আছে? পেনিনসুলা প্লেটু এই যে ভারতের পেনিনসুলা প্লেটু হলো এই যে ডেকান প্লেটু দেখতে পাচ্ছ, ব্রাউন কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছ সেইগুলো হলো সব থেকে ভারতের স্টেবল অংশ। স্টেবল মানে স্থিতিশীল। এখানে ভূমিকম্পের পরিমাণ বা ভূমিকম্প খুব সাধারণভাবে কমই হয়, ঠিক আছে? একটা মালভূমি অঞ্চল, স্টেবল মানে স্থিতিশীল, এখানে নতুন করে আর কোনো কিছু গঠন হচ্ছে না। The Himalayas and northern plains are the most recent landforms। এটা মনে রাখবে, হিমালয় মাউন্টেন এবং নর্দার্ন প্লেন্স মানে আমি, অর্থাৎ দাক্ষিণাত্যের দক্ষিণ ভারতে দক্ষিণবঙ্গে আমি বসবাস করছি অর্থাৎ গাঙ্গেয় সমভূমিতে, সেই গাঙ্গেয় সমভূমি নর্দার্ন প্লেন্সেই পড়ছে এবং হিমালয় সব থেকে নতুন। আর দ্য মোস্ট রিসেন্ট ল্যান্ডফর্মস, সব থেকে নতুন ভূপ্রাকৃতিক বিভাগ। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ জিওলজি, ভূতত্ত্ব দিক থেকে
হিমালয়ান মাউন্টেন্স ফ্রম অ্যান আনস্টেবল জোন। আনস্টেবল জোন মানে কি, এখানে এখনো হিমালয়ের গঠন কাজ চলছে এবং এখানে মাঝে মাঝে ভূমিকম্প আসে। The whole mountain system of Himalayas represents a very youthful topography. Youthful topography মানে বলতে চাইছে যে একটা সাধারণভাবে নতুন একটা টোপোগ্রাফি, অর্থাৎ যৌবন পর্যায়ে আছে। উইথ হাই পিকস, উচ্চ শৃঙ্গ, ডিপ ভ্যালিস, গভীর উপত্যকা, ফাস্ট ফ্লোয়িং রিভার্স, দ্রুত গতিশীল নদীও আছে। The northern plains are formed of alluvial deposits. আমাদের যে নর্দার্ন প্লেন্স তৈরি হয়েছে সেটা হিমালয় থেকে যে পলিবালি আছে সেইগুলো ডিপোজিট হয়েই তৈরি হয়েছে। The peninsula plateau is composed of igneous and metamorphic rocks with gently rising hills and wide valleys. আমাদের যে পেনিনসুলা প্লেটু আছে সেটার বৈশিষ্ট্য কি, যে এটা সব থেকে বেশি ইগনিয়াস রক্স আছে। মনে রাখবে ইম্পর্টেন্ট লাইন্স, পেনিনসুলার প্লেটু ইগনিয়াস রক্স দিয়ে তৈরি, উইথ জেন্টলি রাইজিং হিলস অ্যান্ড ওয়াইডলি ভ্যালিজ। ঠিক আছে, সাধারণভাবে মৃদু ঢালু পাহাড় আছে, আর ওয়াইড ভ্যালিজ মানে বিস্তৃত উপত্যকাও আছে। আর আমাদের যে পেনিনসুলা প্লেটু হওয়ার পরে যদি আমি বলি যে প্লেন্স কি দিয়ে তৈরি, অ্যালুভিয়াল ডিপোজিট দিয়ে তৈরি। নর্দার্ন প্লেন্স হিমালয় থেকে নদীগুলো এনে এখানে ভরাট করেছে। এরপর আমরা দেখব যে মেজর physiographic division. The physical features of India can be grouped under following physiographic division. আমাদের যে ভারতের ফিজিক্যাল ফিচার্স আছে সেইগুলো কতগুলো গ্রুপে ভাগ করা যেতে পারে। প্রথম গ্রুপ যদি আমরা বলি যে দ্য হিমালয়াস মাউন্টেন, সব থেকে উত্তরে আছে আমাদের হিমালয়ান মাউন্টেন, মাঝে আছে হিমালয়ান মাউন্টেনের ঠিক পরেই আছে নর্দার্ন প্লেন্স, তারপর আছে পেনিনসুলা প্লেটু, উপদ্বীপীয় ভারত। নর্দার্ন প্লেন্স মানে গাঙ্গেয় সমভূমি অর্থাৎ উত্তরের বিশাল সমভূমি, হিমালয়াস মাউন্টেন মানে হিমালয় পার্বত্য অঞ্চল। দ্য ইন্ডিয়ান ডেজার্ট, ভারতের মরুভূমি আছে, পশ্চিমে থর মরুভূমি রাজস্থানে বেশি আছে। দ্য কোস্টাল প্লেন্স আছে, ভারতের যে তিন দিকে সমুদ্র আছে সেই এলাকা বরাবর কোস্টাল প্লেন্স অর্থাৎ উপকূলীয় সমভূমি। আর আইল্যান্ড গ্রুপ আছে অর্থাৎ লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড। আমরা প্রথম ভূপ্রাকৃতিক বিভাগ যেটা আছে হিমালয় মাউন্টেন, সেটা নিয়ে আমরা স্পেশাল লাইন এবং পয়েন্টস গুলো দেখব। ঠিক আছে, এইখানে তোমরা দেখতে পাবে যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, এখানে যেখানে দেখতে পাচ্ছ যে ব্রাউন কালারের যে দাগগুলো আছে সেইগুলো পার্বত্য অঞ্চল, অর্থাৎ এই যে এই অংশ বরাবর এই যে ব্লু কালার যেখান দিয়ে আমি দিচ্ছি সেই জায়গাটা হলো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল এতখানি আছে। ঠিক আছে, এটা উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরে ঠিক নিচেই দেখো যেখানে হলুদ কালার দেখছো সেই জায়গাগুলো কি আমাদের ভারতের সমভূমি অঞ্চল। ঠিক আছে, সমভূমি অঞ্চল। তারপরে অর্থাৎ সমভূমি অঞ্চল কোনটা, এই যে এই বরাবর এইখান থেকে এই যে এই জায়গাটা ভারতের সমভূমি অঞ্চল। ঠিক আছে, এটা ভারতের সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলের মধ্যেই ভারতের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টও পড়ছে। বেশ, এটা হলো সমভূমি অঞ্চল মোটামুটি। ঠিক আছে, আর বাদ বাকি যে অংশটা নিচে দেখতে পাচ্ছ এই যে এটা, এই যে এই অংশটা হলো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, এই যে এটা হলো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আর দুই সাইডে যে অংশতে আমি এটা সবুজ কালার দিচ্ছি, এই যে দুই সাইডের যে অংশতে দেখতে পাচ্ছ এই যে সমুদ্রের কাছাকাছি যে অংশটা সেটা হবে ভারতের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে, উপকূলীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে, কালার বুঝতে না পারলে তোমরা আমি বলছি যে সমুদ্রের কাছাকাছি যে অংশগুলো আছে, ঠিক আছে, সেইটাই হবে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। আর এটা হলো ভারতের আন্দামান নিকোবর, আর এটা হলো লাক্ষাদ্বীপ। ঠিক আছে, আর এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এখানে
এই যে লাল কালারে যেটা দাগ দিলাম, গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট সমভূমির মধ্যেই পড়ছে। বেশ, আমরা প্রথমে হিমালয়ান যে মাউন্টেন আছে সেটা নিয়ে আলোচনা করি। কি বলেছে? দ্য হিমালয়াস জিওলজিক্যালি ইয়ং। মনে রাখবে, আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হয়েছে সেটা বেশি দিন আগে তৈরি হয়নি, একটা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। স্ট্রাকচারালি ফোল্ড মাউন্টেন স্ট্রেচ ওভার দ্য নর্দার্ন বর্ডার্স অফ ইন্ডিয়া। আর একটা কথা বলে রাখি, হিমালয়ান মাউন্টেন টোটালি ফোল্ডেড মাউন্টেন নয়। এই ফোল্ডেড মাউন্টেন নয় কেন বলছি? প্রথম যে হিমালয় পর্বত তৈরি হয়েছে সেটা টোটালি ফোল্ডেড মাউন্টেন নয়, মনে রাখবে। ঠিক আছে, কিছু পার্ট ফোল্ডেড মাউন্টেন। বোঝা গেছে? আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আরো ডিটেল বলবো তখন এইগুলো আরো বিস্তারিত বিবরণ দেব। ঠিক আছে, মোটামুটি এখন জেনে রাখো টোটালি ফোল্ডেড মাউন্টেন নয়। বিশেষ করে হিমাদ্রি হিমালয় আর শিবালিক হিমালয় অংশটাই ফোল্ডেড মাউন্টেন। বাদ বাকি যে মিডিল হিমালয় আছে সেটা হলো একটা ওভার থ্রাস্ট হয়েছে। ঠিক আছে, আমরা চ্যুতিতে পড়েছিলাম বিপরীত চ্যুতি, সেই রকম বিপরীত চ্যুতি হয়েছে। বেশ, দিস মাউন্টেন্স রেঞ্জেস রান ইন ওয়েস্ট ইস্ট ডাইরেকশন ফ্রম দ্য ইন্দাস টু ব্রহ্মপুত্র। অর্থাৎ ভারতের যে সিন্ধু নদী, এটা হলো ভারতের সিন্ধু নদী আর এটা হলো ভারতের ব্রহ্মপুত্র নদী। একবারে ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, ঠিক আছে, একবারে এখান থেকে ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত যে নদী আছে এই নদী পর্যন্ত এই আমাদের যে হিমালয় পর্বত আছে সেটা বিস্তৃত। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে তৈরি হয়েছে? এই যে এখান থেকে তৈরি হয়ে এই দিকে গিয়ে এইখানে ব্রহ্মপুত্র নদী অনেক নাম আছে, আমরা যখন নদী পড়বো জানবো। এইদিকে গেছে, আর ইন্দাস নদী এইখান থেকে তৈরি হয়ে এইদিকে গিয়ে এইদিকে গেছে। ঠিক আছে, বেশ, এরপরে দ্য হিমালয়াস রিপ্রেজেন্ট লফটিয়েস্ট মানে অনেকটা উঁচু and one of the most rugged mountain barriers of the world। সব থেকে রাগড মানে কি? অনেকটা উঁচু নিচু মাউন্টেন, একটা প্রাচীরের মতো অবস্থান করছে, পর্বত প্রাচীরের মতো অবস্থান করছে। এটা একটা দে ফর্ম অ্যান আর্ক। আর্ক মানে চুলের কাঁটার মতো বাঁক নিয়েছে। কোথায় বাঁক নিয়েছে চুলের কাঁটার মতো? আমি দেখাচ্ছি। চুলের কাঁটার মতো এই যে এই জায়গাটায় বাঁক নিয়েছে, অর্থাৎ এইরকম এইভাবে তৈরি হয়েছে আর এইরকম করে বাঁক নিয়েছে চুলের কাঁটার মতো। এটাকে বলা হচ্ছে আর্ক ফর্ম। ঠিক আছে, যেটাকে আরেকটা নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? সিনট্যাক্সিয়াল বেন্ড। কি দেওয়া হয়? সিনট্যাক্সিয়াল বেন্ড। ঠিক আছে, সিনট্যাক্সিয়াল বেন্ড। ঠিক আছে, সিনট্যাক্সিয়াল বেন্ড। সিনট্যাক্সিয়াল বেন্ড নাম দেওয়া হয় আর্ক ফর্ম, যেটা বলছে which covers distance about, এটা মনে রাখবে, একবার পরীক্ষায় এসেছিল 2016-তে যে পরীক্ষা হয়েছিল সেখানে দিয়েছিল যে 2400 কিমি টোটাল যে হিমালয় মাউন্টেন এইখান থেকে একবারে এইখান থেকে হিমালয় মাউন্টেন একবারে পশ্চিম থেকে পূর্ব দিকে একবারে 2400 কিমি। ঠিক আছে, এইখান থেকে এতখানি 2400 কিমি। বেশ, দেয়ার উইথ ভ্যারিস ফ্রম 400 কিমি থেকে 150 কিমি। 400 কিমি থেকে 150 কিমি মানে বলতে চেয়েছে আমাদের যখন হিমালয় পর্বত পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি, অর্থাৎ এই বরাবর প্রায় 400 কিমি। ঠিক আছে, এই বরাবর প্রায় 400 কিমি এই বরাবর, আর এইখানে হয়ে গেছে কি 150 কিমি। অর্থাৎ এইখান থেকে এ থেকে বি 400 কিমি, আর এখান থেকে হয়ে যাচ্ছে কমছে 150 কিমি। ঠিক আছে, অর্থাৎ যত পশ্চিম থেকে পূর্ব দিকে যাব কমছে লেন্থটা। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে, মনে রাখবে এটা। ইন অরুণাচল প্রদেশ, অর্থাৎ অরুণাচল প্রদেশে সব থেকে কম। এই যে এখানে অরুণাচল প্রদেশ আছে, এই জায়গাটায় অরুণাচল প্রদেশ আছে। ঠিক আছে, the altitudinal variation are greater in eastern half than those in western half। মানে এখানে বলতে চাইছি উচ্চতার দিক থেকে কিন্তু এখানে মনে রাখবে যে এই জায়গাটা অর্থাৎ পূর্ব দিকটা উচ্চতার দিক থেকে বেশি উঁচু।
ঠিক আছে, পূর্ব দিকটা উচ্চতার দিক থেকে বেশি হচ্ছে। এখানে আমাদের মাউন্ট এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এই পর্বতগুলো আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, এই যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা পূর্ব দিকেই আছে, ঠিক আছে। তারপর মাকালু, অর্থাৎ এইগুলো উচ্চতম পর্বতশ্রেণী, কিন্তু পশ্চিমে এরকম উচ্চতম নেই পূর্বের দিকের থেকে, ঠিক আছে। তাই এখানে বলছে যে গ্রেটার ইন দ্য ইস্টার্ন হাফ দেন দোজ ইন দ্য ওয়েস্টার্ন হাফ। The Himalayas consist of 3 parallel ranges in its longitudinal extent, অর্থাৎ হিমালয় 3টে প্যারালাল রেঞ্জেস আছে, অর্থাৎ ভারতের পশ্চিম থেকে এরকম করে আছে হিমাদ্রি হিমালয়, তারপর আছে মিডিল হিমালয়, তারপর আছে শিবালিক হিমালয়, এরকম শিবালিক হিমালয়, অর্থাৎ এটা গ্রেটার, এটা মিডিল, আর এটা শিবালিক, ঠিক আছে। অর্থাৎ শিবালিকটা সবার পরে তৈরি হয়েছে, আর গ্রেটার যেটা উত্তরে আছে সেটা সব থেকে আগে তৈরি হয়েছে, গ্রেটার হিমালয়, বোঝা গেছে। অর্থাৎ এই যে এটা আঁকলাম, এটা হলো ভারতের এই যে এই অংশটা, ভারতের এই যে এই অংশটা আমি এখানে আঁকলাম বিষয়টা টোটালটা বোঝানোর জন্য। তাহলে সব থেকে শেষে কে তৈরি হয়েছে? শিবালিক। তাই বলছে যে 3 parallel ranges in its longitudinal extent. A number of valleys lies between these ranges. The northernmost ranges known as Greater or Inner Himalaya or Himadri. মনে রাখবে এটা সব থেকে নর্দার্ন মোস্ট কি আছে, এই যে বললাম, এই যে গ্রেটার হিমালয়, গ্রেটার, ঠিক আছে। এই যে এটা হলো গ্রেটার হিমালয়, কন্টিনিউয়াস, গ্রেটার হিমালয়াসটা টোটালি কন্টিনিউয়াস, ঠিক আছে। It is the most continuous range consisting of loftiest peaks with an average height of 6000 মিটার। এই ভ্যালুগুলো দিতে পারে, অ্যাভারেজ হাইট কত, ঠিক আছে, কারণ ভারতের ভূগোল টোটালি প্রায় স্ট্যাটিক। It contains all prominent Himalayan peaks. এটা সব থেকে বেশি প্রমিনেন্ট হিমালয়ান পিক আছে, প্রমিনেন্ট মানে কি, যে গুরুত্বপূর্ণ যে পিকস অর্থাৎ শৃঙ্গগুলো আছে সেখানে, সেইগুলো এই গ্রেটার হিমালয়াতেই আছে। বেশ, এখানে কিছু পিক্সের নাম দিয়েছে। প্রথমে দিয়েছে মাউন্ট এভারেস্ট, নেপালে আছে, কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়াতে আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তবে হবে গডউইন অস্টিন, ঠিক আছে। যদি বলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তবে কাঞ্চনজঙ্ঘা, আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তবে হবে গডউইন অস্টিন বা কেটু। তারপর আছে মাকালু, তারপর আছে ধলাগিরি, তারপর আছে নাঙ্গা পর্বত। এই মাকালু আর ধলাগিরি দুটোই নেপালে, ঠিক আছে। নাঙ্গা পর্বত আছে ইন্ডিয়াতে, ও অন্নপূর্ণা নেপালে, নন্দাদেবী ইন্ডিয়া, কামেত ইন্ডিয়া, নামচা বারোয়া ইন্ডিয়া, গুরলা মান্ধাতা নেপালে। অর্থাৎ এইখানে যেখানে নেপালগুলো লেখা আছে সেইগুলো বিশেষ করে মনে রাখবে, তার কারণ কি, ইন্ডিয়ার প্রশ্ন দেবে যে কোন পিকস গুলো ইন্ডিয়াতে আছে, কোন পিকস গুলো ইন্ডিয়াতে আছে। মাউন্ট এভারেস্ট বাদে, মাকালু বাদে, ধলাগিরি বাদে, আর গুরু মান্ধাতা বাদে, মাকালু, ধলাগিরি, মাউন্ট এভারেস্ট, গুরলা, মান্ধাতা বাদে বাদ বাকি সবকটাই আমাদের ভারতেই আছে। মাকালু, ধলাগিরি, মাউন্ট এভারেস্ট, ধলাগিরি, গুরলা, মান্ধাতা বাদে ভারতে আছে সবগুলো, ঠিক আছে। বেশ, the fold of greater Himalayas are asymmetrically in nature. asymmetrically in nature মানে কি, আমরা ভাঁজে পড়েছিলাম যে প্রতিসম ভাঁজ আর অপ্রতিসম ভাঁজ। মনে রাখবে এইটা একটা প্রতিসম ভাঁজ, এটা দুটো ভাঁজের অক্ষ সমান বরাবর দুটো ভাগ করছে ভাঁজকে, কিন্তু এইখানে এইটা একটা অপ্রতিসম ভাঁজ, ঠিক আছে। এটা একটা অপ্রতিসম ভাঁজ, ভাঁজের অক্ষ ভাঁজকে দুটো ভাগে ভাগ করছে না, বোঝা গেছে। এটা হলো প্রতিসম, এটা হলো প্রতিসম ভাঁজ, আর বিটা হলো অপ্রতিসম ভাঁজ। আমি তোমাদের পড়িয়েছি ভাঁজ, সে চ্যাপ্টারটা দেখে নিও, আমার প্লে লিস্টে আছে, ঠিক আছে। তাহলে হিমালয় মাউন্টেন যেটা আছে সেটা টোটালি অপ্রতিসম নেচার, মানে অপ্রতিসম, অ্যাসিমেট্রিক্যালি মানে অপ্রতিসম ভাঁজ। দ্য কোর অফ দিস পার্ট অফ হিমালয়াস ইজ কম্পোজড অফ গ্রানাইট। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এটা,
যে ভারতের যে হিমালয় পর্বত আছে এবং নেপালের যে হিমালয় পর্বত আছে সেইটার কোর পার্ট কি দিয়ে তৈরি? ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, গ্রানাইট শিলা দিয়ে তৈরি। ঠিক আছে, গ্রানাইট শিলাতে ভারতের যে হিমালয় কোর পার্ট আছে সেটা তৈরি। ইট ইজ পেরিনিয়ালি স্নো বাউন্ড, আমাদের সারা বছরই স্নো থাকে এখানে। অ্যান্ড নাম্বার অফ গ্লেসিয়ার ডিসেন্ড ফ্রম দিস রেঞ্জ। ডিসেন্ড ফ্রম দিস রেঞ্জ মানে কি? যে নেমে এসছে, অর্থাৎ হিমাবাহ গলে গলা জল আমাদের নিত্যবহ নদী রূপে নেমে এসছে। এখানে কিছু ফাইন্ড আউটের প্রশ্ন দিয়েছে, বলছে দ্য নেম অফ দ্য গ্লেসিয়ার অ্যান্ড পাসেস দ্যাট লাই ইন দ্য গ্রেটার হিমালয়াস। এইখানে গ্রেটার হিমালয়াসে যে হিমবাহগুলো আছে এবং গ্লেসিয়ারগুলো আছে তার নাম কি? ঠিক আছে, আমি নামগুলো বলছি, শোনো। এখানে ভিডিও রেকর্ড করতে করতে আমার সাউন্ড সিস্টেমে গন্ডগোল হয়ে যায়, তাই আমাকে আবার ফের রেকর্ড করতে হচ্ছে সেই সেম ক্লাসই। প্রায় 25 মিনিট হয়ে গেছিল পড়ানো হয়ে গেছিল, তারপর আমি বুঝতে পারি যে এরকম সাউন্ড সিস্টেমে গন্ডগোল আছে, তাই লেখাগুলো রয়ে গেছে। ঠিক আছে, আবার সেইখান থেকে শুরু করছি। এইখান থেকে বন্ধ হয়ে গেছিল যে দ্য নেমস অফ দ্য গ্লেসিয়ার অ্যান্ড পাসেস দ্যাট লাই ইন দ্য গ্রেট হিমালয়াস। এখানে কি কি গ্লেসিয়ার গুলো আছে? এখানে গ্লেসিয়ার যেগুলো আছে সেগুলো হলো গঙ্গোত্রী গ্লেসিয়ার, জেমু গ্লেসিয়ার এবং বাল্টোর এবং রংবুক গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার গুলো আছে। ঠিক আছে, জেমু, বাল্টোর এবং রংবাক গ্লেসিয়ার গুলো আছে, মানে হিমবাহ আছে। ঠিক আছে, বেশ। এরপরে কি দিয়েছে আমাদের পাঠ হলো দ্য রেঞ্জ অ্যান্ড লাইং টু দ্য সাউথ অফ দ্য হিমাদ্রি ফর্মস দ্য মোস্ট রাগড মাউন্টেন সিস্টেম ইজ নোন অ্যাজ দ্য হিমাচল অর লেজার হিমালয়। অর্থাৎ হিমাদ্রি হিমালয়ের সাউথে কি আছে? হিমাচল অর লেজার হিমালয় আছে। দ্য রেঞ্জেস আর মেনলি কম্প্রেসড অফ হাইলি কম্প্রেসড ওয়াল্টার্ড রক্স। এখানে মনে রাখবে কম্প্রেসড ওয়াল্টার্ড রক্স দিয়ে তৈরি, অর্থাৎ চাপের ফলে এখানে শিলার রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, দ্য অল্টিটিউড ভ্যারিজ বিটুইন 3700 to 4500 meters and average width is 50 কিমি। ঠিক আছে, হোয়াইল দ্য পীর পাঞ্জাল, এখানে মনে রাখবে এই রেঞ্জগুলো, মনে রাখবে রেঞ্জগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে হিমাদ্রি হিমালয়ে কোন রেঞ্জগুলো পড়ছে এবং হিমাচল হিমালয়ে কোন রেঞ্জগুলো পড়ছে। রেঞ্জ মানে পর্বত শ্রেণীগুলো পড়ছে। এখানে পীর পাঞ্জাল ফর্মস দ্য লংগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রেঞ্জ। পীর পাঞ্জাল হিমাচল হিমালয়ে পড়ছে বা লেজার হিমালয়তে পড়ছে। দ্য ধলাধার পড়ছে অ্যান্ড মহাভারত রেঞ্জেস আর অলসো প্রমিনেন্ট ওয়ান্স। সেই কারণে আমি এখানে স্টার দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিস রেঞ্জ কনসিস্ট অফ দ্য ফেমাস ভ্যালি অফ কাশ্মীর। এইখানেই ভ্যালি অফ কাশ্মীর আছে, কাংরা অ্যান্ড কুল্লু ভ্যালি অ্যান্ড ইন হিমাচল প্রদেশ। দিস রিজন ইজ ওয়েল নোন অ্যাজ ফর হিল স্টেশন। অর্থাৎ এইখানে আমাদের শৈল শহরগুলো আছে সব থেকে বেশি। ঠিক আছে, তারপর বলেছে লোকেশন অফ মুসৌরি, নৈনিতাল অ্যান্ড রানীক্ষেত। এই সবকটা শহর আমাদের উত্তরাখণ্ডে আছে, মনে রাখবে। ঠিক আছে, তবে লেজার হিমালয় বা হিমাচল হিমালয় হয়ে গেল। বেশ, এরপরে শিবালিক হিমালয় সবার পরে তৈরি হয়েছে। ঠিক আছে, তাই বলে দ্য শিবালিক আউটার মোস্ট রেঞ্জ অফ দ্য হিমালয়স ইজ কল্ড শিবালিক। দে এক্সটেন্ড ওভার উইথ। এখানে আরেকটা কথা, যখন এইখানে গ্লেসিয়ার গুলো বললাম তখন এখানে পাসেস গুলো বলা হয়নি। পাসেস, এই হিমাদ্রি হিমালয়ের যে পাসেস গুলো আছে সেগুলো হলো বুর্জিলা, শ্রীনগর থেকে লেতে যাওয়া যায় বুর্জিলাতে, আর নাথুলাতে যাওয়া যায় সিকিম থেকে চুম্বি। নাথুলা কোথায় আছে? এই যে এখানে নাথুলা আছে, এই যে সিকিমের এই যে এখানে নাথুলা গিরিপথ আছে। ঠিক আছে, সিকিম থেকে চুম্বিতে নাথুলা গিরিপথ আছে। গিরিপথ মানে কি? যে দুটো পাহাড়ের মাঝে ছোট্ট জায়গা যেখান থেকে দুটো গাড়ি মোটামুটি যেতে পারবে। বেশ, এরপরে আমরা শিবালিক হিমালয়টা পড়ছি। শিবালিক হিমালয়ে মনে রাখবে যে 10 থেকে 50 কিমি অ্যান্ড অ্যালটিটিউড ভ্যারিং বিটুইন 900 থেকে 1100 মিটার। These ranges are composed unconsolidated sediments brought down by a river from the main Himalayan ranges located further north. অর্থাৎ এইখানে মনে রাখবে যে যে ছবিটা এখানে এঁকেছি, আমি প্রথম থেকে আরেকবার আঁকছি। এটা হলো হিমালয়ান রেঞ্জ, হিমাদ্রি হিমালয়।
তারপরে আছে মিডিল হিমালয়, তারপর আছে আমাদের শিবালিক হিমালয়। এবার যখন নদীগুলো হিমাদ্রি হিমালয় ক্রস করে আসছিল তখন শিবালিক হিমালয় বাধা পেয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, আর যেতে পারছিল না। ঠিক আছে, এটা গ্রেটার হিমালয়, এটা মিডিল হিমালয়, আর এটা শিবালিক, এটা। ঠিক আছে, শিবালিক। এবার এই যে ব্লু কালারের যেগুলো দেখছো নদী, সেইগুলো এইখানে এসে সমস্ত কিছু জমে যাচ্ছিল, আর যেতে পারছিল না। এবার নদীর জল ধীরে ধীরে বাড়তে থাকে এবং নদীবাহিত পদার্থগুলো এখানে জমতে থাকে, নদীবাহিত পদার্থগুলো এখানে জমতে থাকে। এরকম করে নদীবাহিত পদার্থগুলো জমতে থাকে। একটা সময় শিবালিক পর্বত কি করে, এই জায়গাটাকে কেটে বেরিয়ে চলে যায়, কিন্তু নদীবাহিত পদার্থগুলো এইখানেই রয়ে যায়, নদীবাহিত পদার্থগুলোই রয়ে যায়। ঠিক আছে, যার জন্য এখানে একটা আলাদা একটা স্পেশাল বৈশিষ্ট্য তৈরি করেছে, যার নাম কি এখানে মনে রাখবে, দুন। ঠিক আছে, দে আর কভার্ড উইথ থিক গ্রাভেল অ্যান্ড অ্যালুভিয়াম। দ্য লঙ্গিটিউডিনাল ভ্যালি লাইং বিটুইন লেজার হিমালয় অ্যান্ড দ্য শিবালিক আর নোন অ্যাজ দুন। এই যে এখানে যে ভ্যালি তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে যে ভ্যালি তৈরি হয়েছে, এই যে গ্রাভেল জমে, পলিবালি জমে, সেটাকে বলা হয় কি, দুন। ঠিক আছে, মিডিল অ্যান্ড শিবালিক হিমালয়ের মাঝে যে ভ্যালি তৈরি হয়েছে, উপত্যকা তৈরি হয়েছে, তাকে বলা হয় দুন। দেরাদুন, পুটলি দুন অ্যান্ড পাতলি দুন আর সাম অফ দা ওয়েল নোন দুনস, সব থেকে গুরুত্বপূর্ণ দুনস। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কি, শিবালিক পর্বত। এরপরে আমরা এগুলো কি পড়লাম, লঙ্গিটিউডিনাল ডিভিশন পড়লাম হিমালয়ের। ঠিক আছে, বিসাইড দ্য লঙ্গিটিউডিনাল ডিভিশন দ্য হিমালয়াস হ্যাভ বিন ডিভাইডেড অন দ্য বেসিস অফ রিজন ওয়েস্ট টু ইস্ট। ওয়েস্ট টু ইস্ট আমরা হিমালয়কে আঞ্চলিকভাবে কতগুলো ভাগে বিভাজন করি। আমি তোমাদের এই রকম করে ছবি এঁকে, যখন ভিডিও অডিওতে সমস্যা হলো সেটা করেছিলাম, আমি আর একবার এখানে তোমাদের বলে দিই মার্কিং করে। ঠিক আছে, এই যে এখানে আমাদের আমাদের এই যে এই অংশটা যেটা দেখাচ্ছি আমরা, নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত কোথা থেকে আছে, নাঙ্গা পর্বত আছে এই যে এই বরাবর। ঠিক আছে, এখান থেকে নাঙ্গা পর্বত থেকে নামচা বারো পর্বত পর্যন্ত আমাদের হিমালয়ের বিস্তৃত আছে। এবার এই যে এই অংশটা, এই অংশটা হলো হিমাদ্রি হিমালয়। কোনটা, এই যে এটা, এটা হলো হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, এই অংশটা এরকম করে বিস্তৃত আছে, দেখতে পাচ্ছ, এই যে এটা এরকম করে বিস্তৃত আছে। ঠিক আছে, এটা হলো হিমাদ্রি হিমালয়, যেটা চুলের কাটার মতো সিনট্যাক্সিয়াল বাঁক নিয়েছে। তারপরে এই যে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের মিডিল হিমালয়, আর এটা হলো শেষেরটা হলো শিবালিক। বোঝা গেছে? এবার এই শিবালিক, মিডিল হিমালয় এবং গ্রেটার হিমালয়কে এখানে কতগুলো নদী ভাগ করেছে। এই যে এই নদীটা হলো সিন্ধু নদী, যেটা আমি আঁকলাম এখানে, এটা হলো সিন্ধু নদী। এই সিন্ধু নদী প্লাস এইটা হলো শতুদ্র নদী। ঠিক আছে, শতুদ্র নদী দেখতে পাচ্ছ, এই যে শতুদ্র নদী, সিন্ধু নদী কোনটা, লাল কালারের যেগুলো এঁকেছি সেগুলো হলো নদী। এটা হলো কালী নদী। ঠিক আছে, কালী নদী, এই যে কালী নদী। তারপরে এটা হলো তিস্তা নদী, এই যে এটা তিস্তা নদী। আর এখান থেকে গেছে একদম, এটা কি, এটা হলো ব্রহ্মপুত্র নদী। এই নদীগুলোর মাঝখানের অংশ যে আলাদা আলাদা কালার দিয়েছি, এই কালারটা, এই যে যে কালারটা, এটা, এই যে এটা, এই কালারটা হলো পাঞ্জাব হিমালয়। যেখানে দেখতে পাচ্ছ, যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, সেটা হলো পাঞ্জাব হিমালয়। ঠিক আছে, আর এই কালারটা হলো কুমায়ুন হিমালয়। এই যে এই অংশটা হলো কুমায়ুন হিমালয়। তারপরে এই নীল কালারের এই অংশটা হলো নেপাল হিমালয়। ঠিক আছে, আর আসাম হিমালয় কোথায় আছে, আসাম হিমালয় হলো ব্রাউন কালার, যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আসাম হিমালয়। ঠিক আছে, এটা হলো আসাম হিমালয়। এবার এখানে মনে রাখবে, নদীর নাম দিয়ে প্রশ্ন দেবে যে সিন্ধু নদী আর শতুদ্র নদীর মাঝে কোন হিমালয় আছে, পাঞ্জাব হিমালয়। শতুদ্র আর কালী নদীর মাঝে কোন হিমালয় আছে, কুমায়ুন হিমালয়।
কালী আর তিস্তা নদীর মাঝে আছে নেপাল হিমালয়া, আর তিস্তা আর ব্রহ্মপুত্র নদীর মাঝে আছে আসাম হিমালয়া। এবার ব্রহ্মপুত্র নদীর নাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এখানে মনে রাখবে, ব্রহ্মপুত্র যখন অরুণাচল প্রদেশে ঢুকছে তখন নাম হয়েছে দিহং। যখন তিব্বতের মধ্যে দিয়ে বইছিল তখন নাম ছিল সাংপো। আসামের নাম ছিল ব্রহ্মপুত্র। বাংলাদেশে যখন ঢুকেছে তখন নাম হয়েছে যমুনা। ঠিক আছে, যখন বাংলাদেশে ঢুকেছে নাম হয়েছে যমুনা। আর যখন সেটি পদ্মার সঙ্গে মিশেছে তখন নাম হয়েছে মেঘনা। মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এই বিষয়টা স্ক্রিনশট মেরেও রাখতে পারো। তাই এইটা হলো হিমালয়ের আঞ্চলিক বিভাজন। আমি টোটালটা ভিডিও করতে করতে হঠাৎ করে অডিওটা গন্ডগোল হলো, আমি পরে বুঝতে পারি 20 মিনিট পরে, তাই আবার আমাকে রেকর্ড করতে হচ্ছে, মানে আবার আমাকে ক্লাস নিতে হচ্ছে। বেশ, এখানে দেখো, beside longitudinal division, the Himalayas have been divided on the basis of regions of west to east. This division have been demarcated by the river valleys. For example, the part of Himalaya lying between Indus and Satluj has been traditionally known as Punjab Himalaya, but it is also known as regional Kashmir and Himachal Himalaya. অর্থাৎ যেটা পাঞ্জাব হিমালয় দেখছো সেটা আমরা কি বলছি, পাঞ্জাব হিমালয়টাকে আমরা বলছি এখানে কাশ্মীর হিমালয় বা হিমাচল হিমালয়। তারপর বলেছে, the part of Himalaya lying between Satluj and Kali river is known as Kumaon Himalaya. অর্থাৎ এই যে অংশটা সতলুজ আর কালী নদীর মাঝের অংশটাকে বলা হয় কি, কুমায়ুন হিমালয়া। ঠিক আছে, বেশ। এরপরে আছে, দ্য কালী অ্যান্ড তিস্তা রিভার ডিমার্কেটেড নেপাল হিমালয়া। নেপাল হিমালয় দেখতে পাচ্ছ, এই যে আগেই করে দিয়েছি, কালী আর তিস্তা নদীর মাঝে নেপাল হিমালয়া। ঠিক আছে, দেয়ার আর রিজনাল নেমস অলসো ইন দিস ব্রড। আরেকটা বাকি রইল, তিস্তা অ্যান্ড দিহং। দিহং মানে ব্রহ্মপুত্র নদী, অরুণাচল প্রদেশের নাম হয়েছে নোন অ্যাজ আসাম হিমালয়াস। ঠিক আছে, এই যে এখানে আসাম হিমালয় আমি ব্রাউন কালারে দেখিয়েছি। আর ব্রহ্মপুত্র নদী যে বাঁক নিয়েছে, আর কালো অংশটা যে দেখতে পাচ্ছ বাঁক নিয়েছে, এই বাঁক নেওয়া অংশটাকে মনে রাখবে সিনট্যাক্সিয়াল বেন্ড বলা হয়। ঠিক আছে, এই যে এখানে যে বাঁক নিয়েছে ব্রহ্মপুত্র নদী প্লাস এখানে যে আছে সেইটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। সিনট্যাক্সিয়াল বেন্ড কোনটা, এই যে বাঁকটা, এই যে বাঁকটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। ঠিক আছে, বেশ, এটা আমাদের হিমালয়ের আঞ্চলিক বিভাজন হয়ে গেল। এরপরে আছে, আমরা কি জানবো, যে পূর্বাচল। দ্য ব্রহ্মপুত্র মার্কস দ্য ইস্টার্ন মোস্ট বাউন্ডারি অফ দ্য হিমালয়াস। এই যে হিমালয়ার ব্রহ্মপুত্র নদী, এটা তো ব্রহ্মপুত্র নদী, এই যে এই অংশটা তো ব্রহ্মপুত্র নদী, তাই এই ব্রহ্মপুত্র নদীর এই অংশটা ভারতের হিমালয়ের ইস্টার্ন মোস্ট অর্থাৎ পূর্ব দিকের সীমানা নির্দেশ করছে। ঠিক আছে, বিয়ন দিহং জর্জ, এখানে একটা দিহং নামে গ্রিক হাতও আছে, গ্রিক হাত। Himalayas been sharply south and spread along the eastern boundary of India. They are known as the Purvachal, Eastern Hills and Mountain. এই যে এই অংশটা অর্থাৎ ভারতের এই যে গোল করা অংশটাকে বলা হয় আমাদের পূর্বাচল। ঠিক আছে, পূর্বাচল। এখানে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়, These hills running through northeastern state are mostly composed of strong sandstone. এখানে মনে রাখবে স্ট্রং স্যান্ডস্টোন দিয়ে তৈরি, স্পেশালি স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর সেডিমেন্টারি রক্স কভার্ড উইথ ডেন্স ফরেস্ট, গভীর অরণ্য আছে। ঠিক আছে, দে আর রান মোস্টলি প্যারালাল রেঞ্জেস অ্যান্ড ভ্যালিস। দ্য পূর্বাচল কম্প্রাইজেস দ্য পাটকাই হিলস, নাগা হিলস, মণিপুর হিলস অ্যান্ড মিজো হিলস। এই যে প্রত্যেকটা রাজ্যে এই হিলসগুলো আছে। ঠিক আছে, আর আছে গারো খাসি জয়ন্তিয়া প্রমিনেন্ট 3টে হিলস মনে রাখবে। ঠিক আছে, এটা মিজো হিলস। তারপরে এই জায়গাগুলোতে আরো ওই পাটকাই বুম ওই হিলসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, এই ভিডিওটা আর আমি বড় করছি না, প্রায় 35 মিনিটের উপরে হয়ে গেছে। এরপরের পার্টে আমরা নর্দার্ন প্লেন্স সম্পর্কে আলোচনা করব, এটা তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের এই নর্দার্ন প্লেন্স আর
বাদ বাকি যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো আছে সেগুলো সম্পর্কে। এরপরে টোটাল ক্লাসটাই তোই কভার করে দেবো, ঠিক আছে। এই ভূপ্রাকৃতিক বিভাগ তো তাই বলতে একটু দেরি হলো বা সময় নিল। বেশ ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।